স্নেহের ছাত্রছাত্রী, তোমরা আমি আমি জানি যে আমার যে ক্লাসগুলো তোমরা বেশ মনোযোগ সহকারে করছো, ভালো লাগছে। সেমিস্টার 4-এ আজকে তড়িৎ রসায়ন চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করব এই যে ডাইলিউশন যখন ইলেকট্রোলাইটিক সলিউশনের বাড়ানো হয়, অর্থাৎ দেখো ইলেকট্রোলাইটিক সলিউশন মূলত দু ধরনের হয়, মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেটাকে আমরা বলি উইক ইলেকট্রোলাইট এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্য বা স্ট্রং ইলেকট্রোলাইট। এই দুই ধরনের তড়িৎ বিশ্লেষ্যের যদি লঘুতা বাড়ানো হয়, অর্থাৎ তুমি যদি জল বেশি করে দ্রাবক বাড়ানো হয়, তার মানে ডিলিউশনটা যদি বাড়ানো হয়, তাহলে তাদের মোলার পরিবাহিতা বা আপেক্ষিক পরিবাহিতা কি পরিবর্তন ঘটে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর পরবর্তী অংশে আমরা আলোচনা করব কোল-রাসের সূত্র, যে ইনফিনিট ডিলিউশনে আসলে আয়নীয় পরিবাহিতা কিভাবে পরিবর্তিত হয় সেই নিয়ে কোল-রাসের সূত্র এবং সেই সূত্র শেষে সূত্রের তাৎপর্য, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। পরিশেষে বলি, এই কোল-রাসের সূত্রের কি কি প্রয়োগ করা যেতে পারে, কি কি কাজে লাগানো যায় কোল-রাসের সূত্র, আমাদের অ্যাপ্লিকেশনগুলো কি কি আছে এবং কিছু গাণিতিক অনুশীলন আমরা এই অংশে আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে একদম আজকের টপিকে আমরা চলে যাই। প্লিজ মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা করবে এবং বন্ধুদের প্লিজ শেয়ার করবে। চলো শুরু করা যাক। তো আজকের আলোচনা আমরা শুরু করব মোলার পরিবাহিতার পরিবর্তন দ্রবণের লঘুতার সাথে কিভাবে পরিবর্তিত হয়। তো দ্রবণের লঘুতা মিন্স কি না, দ্রবণের গাঢ়ত্ব কমিয়ে দেওয়া। তো ল্যামডা এম অর্থাৎ মোলার পরিবাহিতা কাকে বলে না, কোনো দ্রবণের যে আয়তনে 1 মোল কোনো পদার্থ দ্রবীভূত থাকে সেই দ্রবণের পরিবাহিতাই হচ্ছে মোলার পরিবাহিতা, যেটা আমরা জানি কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই এম। মোলারিটি, দ্রবণের মোলারিটি এই রিলেশনের সঙ্গে ইনভলভ আছে। দেখো এখন দ্রবণে যদি আমরা মোলারিটি কমাই, অর্থাৎ মোলার গাঢ়ত্ব যদি কমায়, তাহলে এম এর মান যত কমবে আমরা জানি কে এর মানও তত কমে। তাহলে ল্যামডা এম এর মান কনস্ট্যান্ট থাকার কথা, কিন্তু বাস্তবে দেখা গেছে যে এম এর মান এর হ্রাস, অর্থাৎ মানে কি বলতে পারি না, 1000 বাই এম এর মানের বৃদ্ধি যেভাবে হয়, কাপ্পার যে অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতার যে মানের হ্রাস সেই হারে কমতে পারে না। সেটা কেন পরে আসছি, এবং সে কারণে দেখা যাচ্ছে যে এই মানটা অ্যাকচুয়ালি যত এম এর মান যত কমছে, এই 1000 বাই এম এর মান কাপ্পার তুলনায় অধিক হারে বাড়ছে। তাহলে অবভিয়াসলি ল্যামডা এম এর মান কি হবে না, যত এই গাঢ়ত্বটা আমি কমাবো, মানে গাঢ়ত্ব যত কম হবে তত কি হবে, এর একটা নির্দিষ্ট মানে কিভাবে একটা সীমাস্থ মানে পৌঁছে যাবে। এটাকে আমরা যদি ল্যামডা এম বলি, এইদিকে আমরা যদি অ্যাক্সিসে প্রকাশ করি এদিকে তাহলে কোনো তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কি হচ্ছে না, যত গাঢ়ত্ব বাড়ছে তার ল্যামডা এম কমছে, আর যত গাঢ়ত্ব কমছে, দেখো এই জায়গাটায় ভ্যালুটা দেখো একটা সময় কি করবে না, ওয়াই অ্যাক্সিসকে টাচ করছে। তার মানে লঘুতা, এই গাঢ়ত্ব কমাতে কমাতে অর্থাৎ লঘুতা বৃদ্ধি করতে করতে, লঘুতা মিন্স ওখানে সলভেন্ট অনেক বেশি হবে আর ইলেকট্রোলাইটটা কম হবে। তো লঘুতা বৃদ্ধি করতে করতে যখন একদম সীমাস্থ মানে অর্থাৎ যখন অসীম লঘুতায় পৌঁছাবে, তখন দেখা যাবে যে ল্যামডা এম একটা লিমিটিং ভ্যালু পাচ্ছে। এই লিমিটিং ভ্যালুকে আমরা বলছি ল্যামডা এম 0, অর্থাৎ 0 কনসেন্ট্রেশনে অর্থাৎ ইনফাইনাইট ডাইলিউশনে ল্যামডা এম যে ভ্যালুটা পেল সেটাকেই বলা আছে ল্যামডা এম 0। এটাকে আমরা বলি মোলার পরিবাহিতার সীমাস্থ মান। তাহলে কি দেখা গেল যে অসীম লঘুতায়, অর্থাৎ অসীম লঘুতা মিন্স যখন দ্রবণের গাঢ়ত্ব অত্যন্ত কম, তখন কি হচ্ছে না, ল্যামডা এম অর্থাৎ আমরা এটা বলতে পারি যখন সি টেন্ডস টু 0, ল্যামডা এম টেন্ডস টু ল্যামডা এম 0। এই যে মানটা, এই মানটাকে বলা আছে মোলার পরিবাহিতা মান, যেটা অসীম লঘুতায়, অর্থাৎ অসীম লঘুতায় আমরা বলতে পারি মোলার পরিবাহিতা। ওকে, এবার অনেকে প্রশ্ন হতে পারে যে তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কেন এরকম একটা সীমাস্থ মান পাওয়া যাচ্ছে। দেখো প্রথমেই আমি বলবো যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কেন মোলার পরিবাহিতা আসলে গাঢ়ত্ব কমার সাথে সাথে বা লঘুতা বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে।
এই কারণটাকে আমরা জেনে নেব। তীব্র তড়িৎ বিশ্লেষ্য একটা উদাহরণ যদি বলি, তোমরা প্রথমে বলবে KCl বা NaCl হোয়াট এভার। এবার এই যৌগগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, এরা দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকে। তাহলে 1 মোল দ্রবণে টোটাল আয়নের সংখ্যা তো নির্দিষ্ট। তাহলে ল্যামডা এম এটাও তো ফিক্সড হওয়া উচিত বা নির্দিষ্ট হওয়া উচিত ছিল, কারণ আয়নগুলির সংখ্যা তো বাড়ছে না। তার মানে এই আয়নগুলির সংখ্যা ছাড়াও মোলার পরিবাহিতা আরেকটি ফ্যাক্টরের উপর নির্ভর করে, সেটা হচ্ছে আয়নিক মোবিলিটি বা আয়নীয় গতিশীলতা। এবার যখন লঘুতা বাড়ানো হচ্ছে, এই K+ এবং Cl- এদের মাঝখানে যে দূরত্ব, সেই দূরত্বটা বেড়ে যাচ্ছে। দূরত্ব বাড়লে এদের মধ্যে যে আকর্ষণ, ইন্টারাকশন, ফোর্সেস অফ ইন্টারাকশন, সেটা কমছে। এবং অসীম লঘুতায় এদের দূরত্বটা এত বেশি হবে যে এদের মধ্যে কোনো আর আকর্ষণই আমরা ধরে নিতে পারি থাকবে না। তখন এরা কি করবে, এরা একদম ফ্রিলি মুভ করবে, দ্রবণের মধ্যে কি করবে, ফ্রিলি মুভ করবে। তার মানে K+ এর যে মোবিলিটি সেটা হবে ম্যাক্সিমাম, Cl- এরও ম্যাক্সিমাম, এবং সেই অনুযায়ী তাদের যে তড়িৎ পরিবাহিতা সেটাও হবে ম্যাক্সিমাম। এই K+ এর তড়িৎ পরিবাহিতা আমরা যদি বলি ল্যামডা K, ইনফাইনাইট ডাইলিউশনে আমরা বলতে পারি ল্যামডা K0, আর Cl- এর ক্ষেত্রেও আমরা বলতে পারি ল্যামডা 0 Cl-। তাহলে এই দুটোর Cl- আর K+ এদের আয়নীয় পরিবাহিতার যোগফলই হবে কি, ল্যামডা 0 কি KCl, তাই না? তাহলে এই অবস্থায় ল্যামডা 0 KClটা কি হচ্ছে, একটা লিমিটিং ভ্যালু পাচ্ছে, সীমাস্থ বা নির্দিষ্ট মান পাচ্ছে, এবং সেই মানটা কিন্তু আর বাড়বে না। অর্থাৎ ইনফাইনাইট ডাইলিউশনে যেহেতু এই দূরত্বটা এদের মধ্যে কি ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, কিন্তু যখন গাঢ়ত্ব বেশি থাকে এরা পরস্পর কাছে থাকে, ফলে একে অপরকে আকর্ষণ করে, ফলে এরা ফ্রিলি মুভ করতে পারে না। এবং সে কারণেই যত গাঢ়ত্ব কমতে থাকে তত এদের ধীরে 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 কি হবে, এদের গাঢ়ত্ব কমার সঙ্গে সঙ্গে কি হবে, এদের আয়নিক গতিশীলতা বাড়ে, এবং এই আয়নিক গতিশীলতা বৃদ্ধির জন্যই এদের যে আয়নীয় পরিবাহিতা সেটাও বাড়তে থাকে। এবং অসীম লঘুতায় অর্থাৎ ইনফাইনাইট যখন ডাইলিউশনে যাচ্ছে, এইটাকে আমরা যদি বলি C=0, তখন দেখো ল্যামডা এম এর ভ্যালুটা একটা সীমাস্থ মান পাচ্ছে। এইটাই হচ্ছে আমাদের ল্যামডা এম 0। আমরা ল্যামডা এম যদি এদিকে প্রকাশ করি আর এদিকে ল্যামডা এম প্রকাশ করছি, আর এদিকে আমরা প্রকাশ করছি কনসেন্ট্রেশনটা। ওকে, এখানে একটা লেখচিত্র আমি তোমাদের বই থেকে নিয়েই দেখাচ্ছি। দেখো KCl এর ক্ষেত্রে এই যে ল্যামডা 0 ভ্যালুটা ল্যামডা এম 0 ইনফাইনাইট ডাইলিউশনের যে ভ্যালুটা আসছে সেটা এখানে দেখো ইনপুট করা আছে। ওকে, তার মানে কি দেখছি, যত লঘুতা বাড়ানো হচ্ছে অর্থাৎ কনসেন্ট্রেশন কমছে, দেখো এই ভ্যালুটা ধীরে 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 এইভাবে বাড়ছে। ক্লিয়ার না? তো আমি এতক্ষণ আলোচনা করছি যে তীব্র তড়িৎ বিশ্লেষের কিভাবে লঘুতা বৃদ্ধির সঙ্গে মোলার পরিবাহিতার পরিবর্তন ঘটে। তো এই রকম বহু সংখ্যক তীব্র তড়িৎ বিশ্লেষ্য এদের ল্যামডা M0 ভ্যালু নির্ণয় করলেন, এবং সেই ফলাফল থেকে বিজ্ঞানী কোলরাস, স্পেলিংটা হচ্ছে KOHL, RAUSCH, কোলরাসের ল এলো। এই কোলরাসের লতে কি বলা হচ্ছে, কোলরাস ল কি না, ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়নস। এখানে আমরা দেখছি যে ধরো আমরা যদি KCl উদাহরণ হিসেবে নিই, Kp+ বা Cl-, ইনফাইনাইট ডাইলিউশনে এটা কি করে, এরা ইন্ডিপেন্ডেন্টলি মাইগ্রেট করে, ফ্রিলি মুভ করে। তো সেক্ষেত্রে বিজ্ঞানী কোলরাস দুটো স্টেটমেন্ট দিলেন। স্টেটমেন্ট 1 উনি কি বলছেন, যে সম অ্যানায়ন বিশিষ্ট দুটি লবণের দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মানের পার্থক্য মোটামুটি নির্দিষ্ট। তাহলে বিষয়টাকে একটু ক্লিয়ার করা যাক। ধরো KCl আর NaCl এরকম দুটো ইলেকট্রোলাইট নেওয়া হলো, এবং তাদের মোলার পরিবাহিতা ইনফাইনাইট ডাইলিউশন বা অসীম লঘুতায় পরিমাপ করা হলো। তো এক্ষেত্রে দেখো আমরা আগেই আলোচনা করলাম, এই ল্যামডা 0 M ইনফাইনাইট ডাইলিউশনে KCl এর যে ইলেকট্রোলাইট, তার KCl এটা সমান কি হবে না, একটা ভ্যালু বেরোবে, সেটা আমি ধরলাম x। আর একইভাবে ল্যামডা M0 অসীম ডাইলিউশনে NaCl এর এখানে কমন আয়ন কিন্তু দেখো Cl, সম অ্যানায়ন বিশিষ্ট, তাহলে সেক্ষেত্রে আমি ধরলাম y।
তাহলে এখানে ল্যামদা এম জিরো মাইনাস ল্যামদা এম জিরো, এটা আমি দিলাম কেসিএল, এটা এনএসিএল, এই ভ্যালুটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ওকে, এটাকে আমি ধরে নিচ্ছি, এইটা আমার মান, এই এক্স মাইনাস ওয়াইটা আমি ধরে নিচ্ছি সি। এবার আর একটা ইলেকট্রোলাইট আমরা ধরছি, ধরো কে এনও থ্রি আর তার সাথে এনএনও থ্রি। এক্ষেত্রেও কিন্তু সম অ্যানায়ন, এখানে সম অ্যানায়ন কিন্তু এনও থ্রি। তো এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি ল্যামদা এম জিরো অফ কে এনও থ্রি, এটা আমি ধরে নিচ্ছি এ, মানে এটা ভ্যালুটা আমি ধরে নিচ্ছি এ, আর এটা ল্যামদা এম জিরো এই ভ্যালুটা আমি ধরে নিচ্ছি বি। তাহলে এক্ষেত্রেও আমরা যদি বিয়োগ করি, অর্থাৎ ল্যামদা এম জিরো কে এনও থ্রি মাইনাস ল্যামদা এম জিরো এনএনও থ্রি সমান কি হবে না এ মাইনাস বি। এবং দেখা গেছে এই এ মাইনাস বিটা এই সি ভ্যালুর সঙ্গে কাছাকাছি হয়ে যাবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াইটাও সি হবে, এ মাইনাস বি ভ্যালুটাও অ্যাপ্রক্সিমেটলি সি হবে। অর্থাৎ সম অ্যানায়ন বিশিষ্ট, অ্যানায়ন সে যাই হোক না কেন, এরকম যদি একাধিক লবণের আমরা অসীম লঘুতায় মোলার পরিবাহিতা যে মান, সেই মানের যে পার্থক্য, এখানে দেখো মানের যে পার্থক্য, অসীম লঘুতায় এখানে কে এনও থ্রির মান এবং অসীম লঘুতায় এন এনও থ্রির মান, এদের যে মানের যে পার্থক্য সেটা মোটামুটি ডেফিনিট থাকছে, নির্দিষ্ট। একইভাবে উনি এটাও দেখালেন যে ধরো সম ক্যাটায়ন বিশিষ্ট দুটো লবণ, ধরো আমি ধরলাম কেসিএল আর কে এনও থ্রি, এদের প্রত্যেকের ল্যামদা জিরো অর্থাৎ মোলার অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বের করলেন এবং এদের ডিফারেন্সটা দেখলেন। এক্ষেত্রে ভ্যালুটা যদি এক্স আসে, অন্য একটা উদাহরণ আমরা যদি নিই, মনে করো কে এনও থ্রি, এসিএল কে এনও থ্রি নিয়েছি, আর একটা এনএসিএল এনও থ্রি নিয়ে নিই, হ্যাঁ এনএসিএল এনও থ্রি আর একটা এনএনও থ্রি। দেখো এখানেও কিন্তু আমরা কমন কিন্তু ক্যাটায়নটা নিচ্ছি। তো এক্ষেত্রেও আমরা যদি ল্যামদা এম জিরো বের করি দুজনের, এবং উনি দেখালেন যে দুজনের যে এনএসিএল দ্রবণের যে ল্যামদা এম জিরো ভ্যালু এবং এনএনও থ্রির যে ল্যামদা এম জিরো ভ্যালু, তার যে ডিফারেন্সটা সেটাও কিন্তু প্রায় এক্স হবে। এই দুটি স্টেটমেন্ট থেকে উনি একটা ল, যুগান্তকারী একটা সূত্র, সেটা স্টেটমেন্ট দিলেন। সেটা কি বললেন, যে অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা উক্ত পদার্থের সংগঠক ক্যাটায়ন ও অ্যানায়ন সমূহের মোট মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান। অর্থাৎ উনি সহজ ভাষায় বললেন কি, ল্যামদা এম জিরো অফ এনএসিএল সমান ল্যামদা এম জিরো অফ এনএ প্লাস, আর তার সঙ্গে ল্যামদা এম জিরো অফ সিএল মাইনাস। অর্থাৎ উনি এই ল্যামদা জিরো, এটা যেহেতু আয়নের পরিবাহিতা, এটাকে উনি স্মল এম দিলেন, আর মানে মানে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতাটাকে এখানে ক্যাপিটাল ল্যামদা দিলেন। তাহলে সেখান থেকে কি দাঁড়ালো, ল্যামদা এম জিরো অফ ইনিশিয়াল ইকুয়ালস ল্যামদা এম জিরো ল্যামদা স্মল ল্যামদা জিরো এন এ প্লাস আর স্মল ল্যামদা জিরো সিএল মাইনাস। অর্থাৎ অসীম লঘুতায় আয়নগুলির যে পরিবাহিতা তার সমষ্টি হলো কি না ওই তড়িৎ বিশ্লেষের অসীম লঘুতায় তড়িৎ পরিবাহিতা। তো এটাকে সাধারণভাবে যদি জেনারেলাইজ করা হয় তাহলে আমরা লিখতে পারি কি, ধরো কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য আমি ধরে নিচ্ছি এম এক্স, এবার এখানে আমি ধরে নিচ্ছি যে এম ভি প্লাস আর ভি মাইনাস, এদের হচ্ছে কি সংখ্যা, এম এর সংখ্যা ভি প্লাস আর ওয়াই এক্স এর সংখ্যা ভি মাইনাস। তাহলে এক্ষেত্রে প্রতি একক সংকেতযুক্ত এই তড়িৎ বিশ্লেষ্য থেকে তৈরি হবে কি বলতো, ভি প্লাস সংখ্যক এম প্লাস এবং তার সঙ্গে তৈরি হবে ভি মাইনাস সংখ্যক এক্স মাইনাস। ক্লিয়ার? এবার অর্থাৎ আমি বলতে চাইছি যে আমি যদি ধরে নিই ভি প্লাস সংখ্যক আমার ক্যাটায়ন তৈরি হচ্ছে আর ভি মাইনাস সংখ্যক আমার অ্যানায়ন তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে এই ল্যামদা এম ওই তড়িৎ বিশ্লেষ্যের মোলার পরিবাহিতা
অসীম লঘুতায় সমান আমরা বলবো ভি প্লাস প্লাসটা নিচের দিকে লিখবো, এটা ক্যাটায়নের আসলে সংখ্যা বোঝানোর জন্য ভি প্লাস ইন্টু ক্যাটায়নের মোলার মানে আয়নীয় পরিবাহিতা ল্যামডা জিরো এম প্লাস ভি মাইনাস এতে অ্যানায়নের সংখ্যা ইন্টু ল্যামডা জিরো অফ এম। এখানে আমার এটা হচ্ছে এম প্লাস এর আয়নীয় পরিবাহিতা, আর এটা হচ্ছে এক্স মাইনাস এর আয়নীয় পরিবাহিতা। তো একইভাবে আমরা যদি বলি ক্যালসিয়াম ক্লোরাইড, ধরো ক্যালসিয়াম ক্লোরাইড এর যদি আমরা ল্যামডা এম লিখি অর্থাৎ মোলার পরিবাহিতা ইনফাইনাইট ডিলিউশনে, তাহলে আমাদেরকে কি লিখতে হবে, যেহেতু ক্যালসিয়াম একটা হচ্ছে তাহলে ল্যামডা জিরো এম সি এ প্লাস টু প্লাস দুটো সিএল, তাহলে 2 ল্যামডা জিরো এম সিএল মাইনাস। এই হচ্ছে কনসেপ্টটা। অর্থাৎ কোনো তড়িৎ বিশ্লেষের লঘু দ্রবণে অসীম লঘুতায় তড়িৎ বিশ্লেষের কিরকম তড়িৎ বিশ্লেষের, অবশ্যই এটা তীব্র তড়িৎ বিশ্লেষের মোলার পরিবাহিতা সংগঠক ক্যাটায়ন এবং অ্যানায়নগুলির আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান। এখন একইভাবে আমরা জানি, দেখো মোলার পরিবাহিতার সঙ্গে তুল্যাঙ্ক পরিবাহিতার যে সম্পর্ক সেটা ছিল কি না, ল্যামডা এম জিরো সমান ছিল জেড ইন্টু ল্যামডা জিরো। এই ল্যামডা জিরোটা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা আর ল্যামডা জিরো এম হচ্ছে মোলার পরিবাহিতা। এটাকে আমরা বোঝানোর জন্য ইকুইভ্যালেন্টও লিখেছি। তো কাজেই প্রতি জেডটা কি, জেড হচ্ছে প্রতি সংকেত এককে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে মোট যোজ্যতা সেটা জেড, এবং সেটা তো ফিক্সড। কাজে এক্ষেত্রে যেমন আমরা ল্যামডা জিরো এম এর জন্য লিখেছি, ঠিক একইভাবে আমরা ল্যামডা জিরো অর্থাৎ কোনো দ্রবণের তুল্যাঙ্ক পরিবাহিতা, কিরকম দ্রবণের না, তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা, এই একইভাবে আমরা লিখতে পারি সংগঠক ক্যাটায়নগুলির অসীম লঘুতায় যে পরিবাহিতা তাদের সমষ্টির সমান, তাই না? একইভাবে লেখা যেতে পারে, একই কনসেপ্টে এটা আমরা লিখতে পারি। এবার যদি সংখ্যা থাকে আমার ভি প্লাস, তাহলে আমি লিখবো ভি প্লাস ক্যাটায়নস আর ভি মাইনাস অ্যানায়নস। এইভাবে আমরা কিন্তু জেনারেলাইজ করতে পারি। তো এগুলো সবই কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষের দ্রবণ সম্পর্কিত আলোচনা চলছে। কোলরাসের সূত্রও কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষের ইলেকট্রোলাইট সলিউশন বা দ্রবণের জন্যই প্রযোজ্য। এবার একটা জেনারেল কনসেপ্ট নিয়ে আলোচনা করি, মানে একটা উদাহরণ, বাস্তব উদাহরণ নিয়ে এই বিষয়টা বোঝা যাক। ধরে যাক 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ল্যান্থানাম সালফেট La2SO4 এই দ্রবণের ল্যামডা এম জিরো অসীম লঘুতায় আমরা মোলার পরিবাহিতা গণনা করব। তো এখানে কনসেপ্ট দেওয়া আছে La3+ এর আয়নীয় পরিবাহিতা অসীম লঘুতায় দেওয়া আছে কত না 69.6 ইউনিট। ইউনিটটা কি ওম ইনভার্স সেমি স্কোয়ার ইকুইভ্যালেন্ট ইনভার্স। আমরা পড়েছি যে তুল্যাঙ্ক পরিবাহিতার যে একক সেটা হচ্ছে ওম ইনভার্স সেমি স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট ইনভার্স, এটা তুল্যাঙ্ক পরিবাহিতা। ওকে, তো আর দেওয়া আছে ল্যামডা জিরো অফ SO4 2-, ঠিক আছে, সেটা কত দেওয়া আছে না 79.8 ইউনিট। তাহলে সিম্পলি আমরা কি করব, দেখো এইটা থেকে এইটাকে, এই যে সল্ট, এই সল্টটাকে ভেঙে ফেলো, La2SO4 দ্রবণে গিয়ে কিভাবে তৈরি করবে, কি ক্যাটায়ন তৈরি করবে না, দুটো La+3 আয়নস আর 3টে SO4 2-। তো এক্ষেত্রে আমার ল্যামডা জিরো জিরো এখানে এম লিখবো নি, আসলে এখানে জানতে চাওয়া হয়েছে, হ্যাঁ ল্যামডা জিরো এম জানতে চাওয়া হয়েছে। ল্যামডা জিরো এম মানে মোলার পরিবাহিতা জানতে চাওয়া হয়েছে অসীম লঘুতায়। এখানে যেটা ডেটা দেওয়া আছে সেই ডেটা, এটা আমাদেরকে জিজ্ঞাসা, এটা আমাদের বের করতে হবে। এবার ডেটা যেটা দেওয়া আছে সেখানে দেখো তুল্যাঙ্ক পরিবাহিতা, তাহলে এখান থেকে আমার ফার্স্ট কাজ হচ্ছে ল্যামডা ইকুইভ্যালেন্ট ইনফাইনাইট ডিলিউশনে আমরা বের করবো। সেটা কত হবে না 2 ইন্টু ল্যামডা জিরো La+3 ইন্টু ল্যামডা জিরো SO4 2-। তাহলে ভ্যালুটা কত আসছে না 2 ইন্টু 69.6 প্লাস 3 ইন্টু 79.8। তার মানে এই যে অসীম লঘুতায় যে তুল্যাঙ্ক দ্রবণটির যে তুল্যাঙ্ক পরিবাহিতা আমরা পেয়ে গেলাম, সেটা কত হচ্ছে। আচ্ছা, এবার এটাকে আমরা যদি মোলার পরিবাহিতায় কনভার্ট করতে চাই, আমরা তো জানি যে মোলার পরিবাহিতা ল্যামডা এম জিরো সেটা সমান কি হয় না স্যার
জেড ইন্টু ল্যামদা জিরো। ঠিক একইভাবে আমরা এখানে লিখতে পারি ল্যামদা জিরো এম সমান কি না জেড অফ ল্যামদা ইকুইভ্যালেন্ট অফ জিরো। এটা মোলার না করে এটা ল্যামদা জিরো মানে ইকুইভ্যালেন্ট বোঝাচ্ছে। তো আমরা এটা কনভার্সন করবো কিসে, এটাকে আমরা মোলার পরিবাহিতায় নিয়ে যাব। তাহলে মোলার পরিবাহিতায় নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, আমাকে 6 দিয়ে ভাগ করতে হবে। কেন 6 দিয়ে ভাগ করবো, কারণ এখানে আধান টোটাল চার্জ এই জেডের মান দেখো আছে ল্যান্থানাম 3+ আর দুটি সংখ্যায় আছে, তাহলে 3 × 2 6। তাহলে আমাকে এটা করতে হবে 2/6 × 69.6 যুক্ত 3/6 × 79.8। এবার আমি এটাকে লিখতে পারি 1/6 অফ 2 × 69.6 প্লাস 3 × 79.8। ওকে, দেখো এই 2 × 69.6 এটা অ্যাকচুয়ালি কি, এটা আসলে ল্যামদা জিরো এম অফ ক্যাটায়ন, আর এটা কি না ল্যামদা জিরো অফ অ্যানায়ন। তার মানে এখান থেকে এই টোটাল এই ভ্যালুটা আসলে কার আসছে, ল্যামদা জিরো অফ দ্য ইলেকট্রোলাইট ল্যান্থানাম সালফেট। তাহলে আমি এটা এখান থেকে বলতে পারি যে এটা আমরা ল্যামদা এম জিরো ল্যান্থানাম La2SO4 ডিভাইডেড বাই 6। এবার দেখো এইখানে যেটা পেলাম এই যে ল্যামদা জিরো ইকুইভ্যালেন্ট সমান এটা আমরা লিখতে পারি ল্যামদা জিরো ক্যাটায়নের আয়নীয় তুল্যাঙ্ক পরিবাহিতা আর অ্যানায়নের তুল্যাঙ্ক পরিবাহিতা। তার মানে এইটা সমান আমরা এইটা লিখতে পারি। তাহলে 6কে আমরা যদি এইটা দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো কি মোলার পরিবাহিতা ল্যান্থানাম সালফেট। তো জাস্ট 6কে আমরা ওই ল্যামদা প্লাস ভ্যালুটা দেওয়া আছে, যে দেখো ল্যামদা জিরো প্লাস ক্যাটায়নের আয়নীয় তুল্যাঙ্ক পরিবাহিতা দেওয়া আছে 69.6, সেটা এখানে বসিয়ে দিলাম। আর সালফেটের দেওয়া আছে দেখো 79.8। তো যোগ করে জাস্ট 6 দিয়ে গুণ করব, তাহলে ভ্যালুটা কত আসছে, যোগ করে 6 দিয়ে গুণ করলে ভ্যালুটা আসছে, যোগটা করতে হবে আমাদের 149.6। এটা যোগফলটা আসছে এইটা 149.6, তাকে আবার 6 দিয়ে গুণ করলে আসছে 896.4। তাহলে ইউনিটটা কি হবে, ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স, ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স। তাহলে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেটা একটু সামারি আপ করলে কি দাঁড়াচ্ছে, কোনো তড়িৎ বিশ্লেষের অসীম লঘু দ্রবণের তুল্যাঙ্ক পরিবাহিতা যদি ল্যামদা জিরো হয়, তো ল্যামদা জিরো ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ক্যাটায়নের যে অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা যুক্ত অ্যানায়নের অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা। এটা একটা। 2 নম্বর আমরা শিখলাম যে ল্যামদা জিরো এম সমান আমরা লিখতে পারি ভি প্লাস সংখ্যক ক্যাটায়ন, এখানে ক্যাটায়নটা আমরা এরকম লিখছি ল্যামদা এম জিরো যুক্ত ভি মাইনাস ল্যামদা এম জিরো। এখানে ব্যাকেটে আমার এখানে কি থাকবে এম প্লাস, আর এখানে ব্যাকেটে থাকবে এক্স মাইনাস, তার মানে ক্যাটায়ন অ্যানায়ন বোঝানোর জন্য। আর একটা রিলেশন আমরা পেলাম, সেটা কি, আচ্ছা ল্যামদা জিরো অর্থাৎ অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা সমান অসীম লঘুতায় মোলার পরিবাহিতা ডিভাইডেড বাই জেড, যেখানে জেড হলো ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ বা মোট আধান। তো এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি যে আয়নীয় ব্যাসার্ধের ক্রম যদি গ্রুপ ওয়ান মেটাল আয়ন সেট ক্ষেত্রে বলি, তো দেখো লিথিয়াম প্লাস সবচেয়ে আকারে ছোট আর রুবিডিয়াম প্লাসের আকার সবচেয়ে বড়। কিন্তু যখন দ্রবণের মধ্যে আকার ছোট হয় তার কি হয় না, নর্মালি তার মোবিলিটি বা আয়নিক গতিশীলতা সবচেয়ে বেশি হয়। কাজেই তার কি হবে যে ইনফাইনাইট ডাইলুশনে যে তার যে কি বলবো আয়নীয় পরিবাহিতা বা মোলার পরিবাহিতা সেটা কিন্তু এই ক্রমে হবে ল্যামদা জিরো অফ Na প্লাস, অর্থাৎ তাদের আয়নীয় পরিবাহিতার ক্রমটা এইরকম হবে। তাহলে কে সবচেয়ে বেশি হবে, অর্থাৎ অসীম লঘু জলীয় দ্রবণে আয়নগুলির মোলার আয়নীয় পরিবাহিতার ক্রম হবে এরকম, গ্রেটার দেন ল্যামদা জিরো কে প্লাস ল্যামদা জিরো আর বি প্লাস। তাহলে এটা হওয়া উচিত বাস্তবে, যেহেতু আয়নিক সচলতা কি সবচেয়ে লিথিয়াম প্লাসের বেশি, কিন্তু বাস্তবে এই অর্ডারটা হয় না।
অর্থাৎ মোলার আয়নীয় পরিবাহিতার ক্রম এটা না হয়ে ঠিক তার উল্টোটা হয়, এই জিনিসটা হয়। এখানটা আমরা একটু কালারটা চেঞ্জ করে দিলে ভালো হবে, মানে এইটা না হয়ে হয় এইটা। প্রশ্ন হলো কেন? তো দেখো, এটা বুঝতে গেলে আমাদের বেশ কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। দেখো, অবভিয়াসলি তোমরা যেটা আলোচনা, মানে তোমরা যেটা জানো যে দেখো লিথিয়ামের আকার কিন্তু সবচেয়ে ছোট, একদমই ঠিক। ফলে দ্রবণের মধ্য দিয়ে তার সচলতাও সবচেয়ে বেশি। কিন্তু যখন জলীয় দ্রবণের মধ্য দিয়ে লিথিয়াম প্লাস এর মানে সচল হয়, এ কি করে, এর চারিদিকে পোলার আয়নগুলি কি করে এর চারদিকে একে ঘিরে রাখে, অর্থাৎ জল সংযোজিত বা হাইড্রেটেড আয়ন হয়ে যায়। এখন এই আকার ছোট এবং এর জল সংযোজিত হাইড্রেটেড আয়নগুলির ব্যাসার্ধের ক্রম এরকম হয়ে যায়, লিথিয়াম প্লাস তার সবচেয়ে বেশি হয়, তারপরে সোডিয়াম প্লাস। বুঝতে পেরেছো? তোমরা বলতে পারো যে স্যার কেন লিথিয়ামের ক্ষেত্রে এই জল সংযোজনটা সবচেয়ে বেশি হচ্ছে? দেখো, লিথিয়ামের আকার ছোট, কাজেই এর যে চার্জ ডেনসিটি, দেখো এটা সবচেয়ে ম্যাক্সিমাম চার্জ ডেনসিটি। এখন চার্জ ডেনসিটি যদি ম্যাক্সিমাম হয়, তাহলে ম্যাক্সিমাম কি হবে, পোলার অণুগুলো এটাকে ঘিরে রাখবে। তার মানে এটি খুব ভালোভাবে কি হচ্ছে, ট্র্যাপড হয়ে যাচ্ছে। তাহলে কি হয়, ট্র্যাপড হয়ে যাওয়ার জন্য এর যে মোবিলিটি সবচেয়ে ন্যূনতম হয়ে যাবে। সেই কারণে লিথিয়াম প্লাসের আয়নিক মোবিলিটি দ্রবণের মধ্যে সবচেয়ে কমে যায়, অর্থাৎ দ্রবণের এদের সচলতার ক্রম এইরকম হয়ে যাবে। তারপরে Na প্লাস, তারপরে K প্লাস, তারপরে রুবিডিয়াম প্লাস। তাহলে বাস্তবে আমাদের যে মনে হচ্ছিল যে লিথিয়াম প্লাসের আয়নিক সচলতা সবচেয়ে বেশি হবে, বাস্তবে তা কিন্তু নয়। বাস্তবে দেখা গেল যে আয়নিক সচলতা লিথিয়াম প্লাসের সবচেয়ে কমে গেল। তাহলে সে কারণে সবচেয়ে পরিবাহিতাও এর কমে গেল, আয়নীয় পরিবাহিতাও এর কমে গেল। ক্লিয়ার না? এবার চলে আসি কোলরাসের সূত্রের যে ফার্স্ট ইম্পর্টেন্সটা কি। দেখো, কোলরাসের সূত্রের প্রধান যে তাৎপর্য সেটা দেখো। প্রথম আমরা বলতে পারি যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অসীম লঘুতায় তার যে মোলার পরিবাহিতা সেটা কিন্তু এই কোলরাসের সূত্র থেকেই গণনা করা যায়। যেমন আমি যদি বলি CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা কত, λ0m। তখন তোমরা কিন্তু কোনো ক্যালকুলেশন করে, অর্থাৎ নর্মালি এর ক্ষেত্রে এক্সপেরিমেন্টালি আমরা বের করতে পারবো না। কেন? এবার তোমরা বলবে প্রশ্নটা কেন? মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কি হয়, মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে যখন আমরা মোলার গাঢ়ত্ব ভার্সেস তার λm ভ্যালুটা পুট করি, তখন নর্মালি দেখা যায় যে তার যে গ্রাফিক্যাল নেচার, সেই গ্রাফিক্যাল নেচারটা কীরকম হয় না, এই রকম। অর্থাৎ যত গাঢ়ত্ব, দেখো একটা নির্দিষ্ট গাঢ়ত্বে দেখো ম্যাক্সিমাম হচ্ছে মোলার পরিবাহিতা, কিন্তু যত গাঢ়ত্ব কমছে তাই বলে কিন্তু এই ওয়াই অক্ষকে এটা কিন্তু টাচ করছে না, ওয়াই অক্ষকে টাচ করছে, মানে কোনো সীমাস্থ মান পাওয়া যায় না। অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আমরা যদি গাঢ়ত্ব অত্যন্ত কমিয়েও দিই, তাতে দেখো মান কমছে, অবভিয়াসলি এটা মান কমছে, দেখো মান কমছে, কিন্তু সেটা কখনোই টাচ করছে না, একটা ওয়াই অক্ষকে কখনোই কি করছে না, টাচ করছে না। তা সেক্ষেত্রে আয়নীয় পরিবাহিতা, মৃদু তড়িৎ বিশ্লেষের যে আয়নীয় পরিবাহিতা ইনফাইনাইট ডিলিউশনে সেটা পাওয়া সম্ভব নয়। এর কারণ যদি বলা যায় তাহলে খুব সহজ ব্যাপারে দেখো, আমরা জানি যত গাঢ়ত্ব কমানো হয় তত কি হয়, আলফা মানে বিয়োজন মাত্রা বাড়ে। ধরো একটা মৃদু তড়িৎ বিশ্লেষণ আমি ধরে নিচ্ছি এইচ নর্মালি H প্লাস হিসেবে আর X মাইনাস হিসেবে আয়নিত হয়। এবার যত ডিলিউশন হয় তত কি হয়, H প্লাস আর X মাইনাসের এদের মধ্যে কি হয়, দূরত্ব বাড়ে, আর দূরত্ব বাড়ার ফলে এর মধ্যে কি হবে, এদের মধ্যে ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা কমে, ফলে এদের আয়নিক মোবিলিটিও বাড়ে। এবার আমরা জানি এই বিয়োজন মাত্রা আলফা সমানুপাতিক কি, অ্যাকচুয়ালি 1/√c। তাহলে গাঢ়ত্ব যত কমাবো, সি যত কমাবো, আলফার বিয়োজনের মাত্রা তত বাড়তে থাকবে। ফলে দ্রবণে এই যে আয়ন সংখ্যা যদিও আয়ন সংখ্যা যেমন বাড়ছে, তার সঙ্গে সঙ্গে দ্রবণে এই সি যত গাঢ়ত্ব যত বাড়ছে, তত আলফা বিয়োজন মাত্রা সি যত কমছে আলফার মান তত বাড়ছে। তাহলে বিয়োজন মাত্রা যদি বাড়ে, তাহলে কণার সংখ্যা অর্থাৎ আয়ন সংখ্যা বাড়ছে। এবার দেখো, আয়ন সংখ্যা বাড়লে আমরা তো অবভিয়াসলি জানি আয়নীয় পরিবাহিতা বাড়বেই। আবার তার সাথে সাথে যে এরা ডাইলিউশন যত বাড়ছে, যত লঘুতা বাড়ছে,
তত এদের মধ্যে দূরত্ব, মানে ক্যাটায়ন আর অ্যানায়ন এদের মধ্যে দূরত্ব বাড়ার জন্য এদের মধ্যে ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা ভীষণ কমে যাচ্ছে, তখন ফ্রিলি মুভ করছে এবং এরা তখন এদের দ্রুত হারে এদের আয়নীয় পরিবাহিতা দেখো বাড়ছে, কিন্তু সীমাস্থ মানে পৌঁছায় না। সেই কারণেই আসলে মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আমরা অসীম লঘুতায় কোনো সীমাস্থ মান পাই না। এই অবস্থায় কোল্ডাস, বিজ্ঞানী কোল্ডাস দেখো একটা একটা মানে পথ দেখালেন, যে কিভাবে বললেন দেখো, যে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষের দ্রবণ, একটা উদাহরণই নেওয়া যাক, ধরো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের CH3COOH এর আমরা মনে করো আমরা মোলার পরিবাহিতা ইনফাইনাইট ডেলিউশনে এটা আবার জিজ্ঞাসা। তো উনি কি করলেন, মনে করো সোডিয়াম অ্যাসিটেট নিলেন, CH3COO- Na+, এটার ল্যামদা 0 উনি মোলার, এটা ক্যালকুলেট করতে পারবেন, এই ভ্যালুটা আমি ধরলাম x। তারপরে উনি কি করলেন, ল্যামদা 0 m অফ, এবার ল্যামদা 0 m অফ মনে করো NaCl উনিটা এইটার মান বের করলেন মনে করো y, এটাও তো আমার কি তীব্র তড়িৎ বিশ্লেষের দ্রবণ। এবার দেখো আর একটা মান আমি বললাম, ধরো ল্যামদা 0 m অফ HCl, এটা উনি তীব্র তড়িৎ বিশ্লেষের দ্রবণ, এটা মনে করলেন Z। এবার দেখো আমরা যদি এই দেখো আমরা যদি CH3COO- আর H+ পেতে চাই, তাহলে আমরা কি করতে পারি, দেখো CH3COO- Na+, তার সঙ্গে যদি HCl যোগ করে দিই, মানে H+Cl- এবং তার থেকে যদি আমরা বাদ দিয়ে দিই NaCl, দেখো কি দাঁড়াচ্ছে, এটা দেখো Cl- কেটে যাচ্ছে আর Na কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকতেছে এই রেশনটা পড়ছে। তার মানে এটাকে পেতে গেলে আমাকে কি করতে হবে না, দেখো CH3COO- তার সাথে যোগ করতে হবে HCl, অর্থাৎ এই দুটোকে আমরা যোগ করব, অর্থাৎ ল্যামদা m0 অফ CH3COO- তার সাথে ল্যামদা 0 m অফ HCl যোগ করে আমরা যদি ল্যামদা m0 অফ NaCl বাদ দিই, তাহলে ভ্যালুটা কি পাচ্ছি না, x+z - y। সেখান থেকে আমরা কিন্তু পেয়ে গেলাম কি, ল্যামদা 0 m অফ CH3COOH। অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষের কিন্তু অসীম লঘুতায় আমরা মোলার পরিবাহিতা হিসাব করতে পারবো। তো এটা একটা ইম্পর্টেন্স। এবার দেখো 2 নম্বর ইম্পর্টেন্স আমরা কি বা গুরুত্ব কি পেতে পারি, 2 নম্বর গুরুত্ব এই কোল্ডাসের সূত্রের তাৎপর্য কি হতে পারে। দেখো এই যে উইক ইলেকট্রোলাইটসগুলো আছে, এই উইক ইলেকট্রোলাইটসের বা মৃদু তড়িৎ বিশ্লেষের আমরা বিয়োজন মাত্রা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এটাও কিন্তু আমরা কি করতে পারি, ক্যালকুলেশন করতে পারি। ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা, এই আলফা সমান কি ছিল আমরা ছোটবেলায় পড়েছিলাম, মানে একদম ক্লাস 11 ফার্স্টের দিকে পড়েছিলাম না, কোনো একটি দ্রবণের সম্পূর্ণ যদি বিয়োজিত অবস্থা আমরা বলি, সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় যে তার গাঢ়ত্ব, সেই গাঢ়ত্ব যদি C ধরা হয় এবং ওই দ্রবণ কোনো নির্দিষ্ট দ্রবণে তার যে গাঢ়ত্ব সেটা C ডট হয়, তাহলে C./C এটাই হচ্ছে তার বিয়োজন মাত্রা। অর্থাৎ কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিদ্যুৎ তড়িৎ বিশ্লেষের পদার্থের যদি দ্রবণের গাঢ়ত্ব আমি C মোলারিটি ধরি এবং যদি ইনফাইনাইট ডাইলিউশন বা অসীম লঘুতায় তার গাঢ়ত্ব যদি C হয়, সরি এখানে কণার সংখ্যা এই অর্থাৎ C ডট, এই অর্থাৎ কোনো মৃদু তড়িৎ বিশ্লেষের দ্রবণের C মোলার গাঢ়ত্বের, মনে করো এই C মোলার গাঢ়ত্বে আমি ধরে নিচ্ছি কণার সংখ্যা আমার হচ্ছে N, এখানে আমি N বসিয়ে দিলাম, এটা সমান আমার N। আর অসীম লঘুতায় মানে C0, অর্থাৎ ওই একই কনসেন্ট্রেশন, যখন আমরা কনসেন্ট্রেশনে যখন জল ঢালবো বা কোনো সলভেন্ট দিয়ে তাকে যদি ইনফিনিট ডিলিউশনে নিয়ে যায়, তখন কণার সংখ্যা কিন্তু আমার হয়ে যাচ্ছে কি, এক্ষেত্রে কণার সংখ্যা N, আমি সেটাকে ধরে নিচ্ছি কণার সংখ্যা আমার ক্যাপিটাল N। তো এই অবভিয়াসলি N কি হবে, ভেরি ভেরি গ্রেটার দেন হবে N, তাই না? কারণ মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আমরা জানি যত ডিলিউশন করে তত আয়নের সংখ্যা বাড়ে, কাজেই নাম্বার অফ আয়নস প্রথমে N এর মান কম, কিন্তু এই অসীম লঘুতায় যদি N হয় তাহলে এই যে N/N এইটাই হচ্ছে কি
বিয়োজন মাত্রা। এখন আমরা এই n সংখ্যক আয়নের পরিবাহিতাকে আমরা বলতে পারি কি না n ইন্টু কি ল্যামডা m। আর এই n সংখ্যক এই অসীম লঘুতায় যে n সংখ্যক আয়নের মোলার পরিবাহিতা সেটাকে আমরা বলি কি ল্যামডা m0, তাই না? এখানে আর n লিখছি না, টোটাল ধরে নিচ্ছি যে এই n সংখ্যক আয়নের মোলার পরিবাহিতা আমরা ধরলাম ল্যামডা m। আর এই n সংখ্যক মানে কি অসীম লঘুতায় এই ক্যাপিটাল n সংখ্যক আয়নের মোলার পরিবাহিতা আমি ধরলাম ল্যামডা m0। তাহলে এই রেশিওটাই হচ্ছে কি আমার আলফা। তো এটা আমরা ক্যালকুলেট করতে পারি। কাজে আলফা সমান কি দাঁড়ালো ল্যামডা m বাই ল্যামডা m0। তো এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? তাহলে সিম্পলি আমরা কি করতে হবে, ওই মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কি করতে হবে, কোনো নির্দিষ্ট মোলার গাঢ়ত্বে তার মোলারিটি ল্যামডা m বের করতে হবে। আর ইনফাইনাইট ডিলিউশনে আমরা প্রথম যে নিয়মটা পেলাম 1 নম্বর নিয়ম অনুযায়ী ল্যামডা m0টা আমাদেরকে অসীম লঘুতায় বের করে নিতে হবে। অর্থাৎ ওই তীব্র তড়িৎ বিশ্লেষের সাহায্য নিয়ে অসীম লঘুতায় এই ল্যামডা m0 বের করতে হবে। এবার জাস্ট এটাকে রেশিও করে দিলেই আমরা আলফাটা পেয়ে যাব। 3 নম্বর দেখো, এই মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন ধ্রুবক বা কে আমরা কি করে বের করব। ধরা যাক মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে আমি একটা উদাহরণ ধরে নিই HX। এই HX নিম্ন রূপে আমি ধরে নিচ্ছি বিয়োজিত হচ্ছে। তো নর্মালি আমাদের কি হয় এক্ষেত্রে বিয়োজন ধ্রুবক আমরা সমান কি লিখি না কনসেন্ট্রেশন। এটা যদি আমার C ইন্টু 1 মাইনাস আলফা হয়, এটা হয় C আলফা, এটা হয় C আলফা। তাহলে সেক্ষেত্রে কি হয় C আলফা বিয়োজন ধ্রুবক C আলফা ইন্টু C আলফা ডিভাইডেড বাই C ইন্টু 1 মাইনাস আলফা, তাই তো? তো এখান থেকে কি হয় না C আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এবার তোমরা কি করতে পারো, এই আলফার জায়গায় আমরা বসাতে পারি কি আলফা সমান শিখেছি কি না ল্যামডা m বাই ল্যামডা m0। এটা পুট করে দাও। এটা পুট করে দিলে কে এর মান বেরিয়ে যাবে। এই আলফার জায়গাতে এইটা আমরা পুট করে দেবো, দিলেই কি পাবো না এখান থেকে আমরা বিয়োজন ধ্রুবক কেটা পাবো। সুতরাং এই সমস্ত আলোচনা থেকে আমরা পরিষ্কার বুঝলাম যে বেশ কয়েকটি কিন্তু ইম্পর্টেন্স বা প্রয়োগ এই কোলস হ্রাসের সূত্রের সাহায্যে আমরা করতে পারি। একটা দুটো উদাহরণ নিয়ে বিষয়গুলো বোঝা যাক। ধরা যাক একটা অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ 0.001 মোলার, এরকম একটা অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ নেওয়া হলো। এই দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা অর্থাৎ কাপ্পা সমান দেওয়া আছে 3.905 ইন্টু 10⁻⁻5 সিমেন্স সেমি ইনভার্স। তাহলে এটা হলো কাপ্পা। এবার বলা হচ্ছে মোলার পরিবাহিতা অর্থাৎ ল্যামডা m এবং আলফা এই দুটো আমাদের হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। গিভেন প্রদত্ত কি না ল্যামডা 0 অফ H প্লাস, এটা দেওয়া আছে H প্লাস আয়নের ল্যামডা 0 বা আয়নীয় পরিবাহিতা দেওয়া আছে, সেটা হচ্ছে 349.6 সিমেন্স সেমি স্কোয়ার মোল ইনভার্স। আর দেওয়া আছে কি ল্যামডা 0 অফ CH3COO মাইনাস অ্যাসিটেট অ্যানায়ন, সেটা কত 40.9 এই সেম ইউনিট। তো এটা আমরা করব। তো এখানে প্রথমেই দেখো যেহেতু কাপ্পা দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা কিন্তু ল্যামডা m মোলার পরিবাহিতা পেয়ে যাব। ল্যামডা m সমান 1000 কাপ্পা বাই কিন্তু মোলারিটি m। তো এখান থেকে আমি বলতে পারি 1000 ইন্টু 3.905 ইন্টু 10⁻⁻5 সিমেন্স cm ইনভার্স ডিভাইডেড বাই মোলার কত, মোলারিটির ভ্যালু কত না 0.001 মোল, তাই না, পার লিটার। মোল পার লিটার ইউনিট থাকে, মোল পার লিটার। তো এখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে না 39.05 s cm স্কোয়ার ইউনিট মোল ইনভার্স, এটা আমরা জানি, লিখে দিলাম। তাহলে ল্যামডা m পেয়ে গেলাম। এবার প্রশ্ন হচ্ছে ল্যামডা m0টা কি করে পাবো। দেখো ল্যামডা m ইনফিনিট ডিলিউশনের ল্যামডা m0 কি করে পাই না সিম্পলি ল্যামডা 0 অফ H প্লাস আর ল্যামডা 0 অফ CH3COO মাইনাস, জাস্ট এটা যোগ করে দাও।
তো যোগ করলে কত হচ্ছে 349.6 প্লাস 40.9 ইউনিটটা এস সিএম স্কোয়ার মোল ইনভার্স। এবার এটাকে যোগ করলে কত আসছে না 390.5 এস সিমেন্স সেমি স্কোয়ার মোল ইনভার্স। এবার তোমাকে যেটা বলেছে বিয়োজন মাত্রা, তো বিয়োজন মাত্রা আলফা সমান আমরা কি জানি ল্যামদা এম ডিভাইডেড বাই ল্যামদা 0 এম। ব্যাস এই ভ্যালু দুটো পুট করে দাও, তাহলে উপরে কত হবে 39.05 আর নিচে হবে 390.5। ইউনিটগুলো দেখো কেটে গেল, সেম ইউনিট। তো এখান থেকে জাস্ট ভ্যালুটা আসছে 0.1, তাহলে বিয়োজন মাত্রা কত 0.1। তো চলো এবার দু একটা গাণিতিক অনুশীলন করা যাক। একটা কোশ্চেন দেওয়া আছে দেখো, সোডিয়াম পটাশিয়াম অক্সালেট। সো এই দ্রবণের বলেছে যে মোলার এই অসীম লঘু দ্রবণের মোলার পরিবাহিতা, তার মানে এই ল্যামদা M0 আর ল্যামদা 0 ইকুইভ্যালেন্ট পরিবাহিতা, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বা তুল্যাঙ্ক পরিবাহিতা, এই দুটোই আমাদেরকে গণনা করতে হবে। দেওয়া আছে অসীম লঘু দ্রবণে অক্সালেট আয়ন মানে C2O4 2- এর ল্যামদা 0 ভ্যালুটা দেওয়া আছে কত 148.2 ইউনিট, আর আয়নীয় পরিবাহিতা আমরা জানি এস সিএম স্কোয়ার মোল ইনভার্স, এটা ইউনিট হয়। আচ্ছা, তারপরে অক্সালাইট আয়ন পটাশিয়াম আয়নের দেওয়া আছে ল্যামদা 0 K+, সেটা দেওয়া আছে 50.1, আর সোডিয়াম আয়নের দেওয়া আছে ল্যামদা 0 Na+, সেটা দেওয়া আছে 73.5। এই ডাটাগুলো দিয়েই আমাদেরকে বের করতে হবে কি সোডিয়াম পটাশিয়াম অক্সালেট। তো সিম্পলি দেখো, আমরা নর্মালি কি নিয়মটা জানি, আমরা কোল্লাসের সূত্রটা লাগাবো। কোল্লাসের সূত্র কি স্যার ল্যামদা 0 সরি ক্যাপিটাল ল্যামদা 0 M অফ সোডিয়াম পটাশিয়াম অক্সালেট মানে NaKC2O4 ওকে সমান আমরা লিখবো কি আয়নীয় পরিবাহিতা ল্যামদা 0 ওকে ল্যামদা 0 অফ Na+, ল্যামদা 0 অফ Cl মানে K- আর ল্যামদা 0 অফ C2O4 2-, এগুলো সবই তো মোলার। ল্যামদা 0 M ল্যামদা 0 M ল্যামদা 0 M লিখবো। এবার জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও 73.5 প্লাস 50.1 প্লাস 148.2 আর ইউনিট যেটা আছে সেটাই লিখবো, ওই ইউনিটটা যেমনটা আছে আগে যোগ করি দাও। যোগ করলে কত আসছে 271.8 সিমেন্স সেমি স্কোয়ার মোল ইনভার্স ওকে। তো এখান থেকে আমরা কি পেলাম অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। এবার আমার দিকে চলে যাচ্ছি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সে যেতে হবে। তো আমরা যেটা নর্মাল নিয়ম জানি যে ল্যামদা 0 সমান হচ্ছে কি জেড ইন্টু ল্যামদা M0। তো এখানে জেড হচ্ছে কি ক্যাটায়নের মোট চার্জ হচ্ছে দেখো Na+K+ মানে 2 ইন্টু ল্যামদা M0। এবার 2 মানে কি এই যে এখানে কালারটা একটু চেঞ্জ করি নাহলে বুঝতে পারবে না, 2 ইন্টু M এই যে এই রিলেশনটা থেকে আমরা করলাম ওকে। ল্যামদা 0 সমান সরি ভুল লেখা হয়ে গেল, এটাতে উল্টো লেখা হয়েছে, সরি আবার লিখছি ল্যামদা M0 সমান জেড ইন্টু ল্যামদা ইকুইভ্যালেন্ট 0। তো এক্ষেত্রে 2 গুণিত এটা, তার মানে এটাকে জাস্ট হাফ করে দিলে হয়ে গেল। তার মানে আমার কি দরকার ল্যামদা 0, তাহলে আমার ল্যামদা ইকুইভ্যালেন্ট 0 ইকুয়ালস হাফ অফ ল্যামদা M0। এবার ল্যামদা M0 তো আমরা পেয়েছি, জাস্ট এটাকে 2 দিয়ে ভাগ করলেই আনসারটা চলে আসছে। নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সিলভার নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম ক্লোরাইড এদের প্রত্যেকের কিন্তু অসীম লঘু দ্রবণের মোলার পরিবাহিতা দেওয়া আছে, ভ্যালুগুলো দেখো। এবার বলছে সিলভার ক্লোরাইডের অসীম লঘু দ্রবণের মোলার পরিবাহিতা কত। দেখো আমি যদি AgNO3 আগে এখানে কনসেপ্টটা বোঝো, AgNO3 তার সঙ্গে KCl যোগ করি, তার থেকে দেখো বাদ দিচ্ছি KNO3, তাহলে কি বেরোবে বলো তো AgCl বেরোবে। এই হচ্ছে মূল কনসেপ্ট। তার মানে এবার এইটাকে জাস্ট মোলার ল্যামদা 0 M ফেল দাও, তাহলে ল্যামদা M0 অফ ল্যামদা M0 KCl, তার থেকে ল্যামদা M0 KNO3 বাদ দিলেই পেয়ে যাবো ল্যামদা M0 AgCl, যেটা আমাদের পেতে হবে।
তাহলে এখানে ল্যামদা 0m AgNO3 মানে কে, সেই ভ্যালুটা কত, সেই ভ্যালুটা দেওয়া আছে 133.36, তার সঙ্গে ল্যামদা 0m KNO3 এর ভ্যালুটা কত না, অবভিয়াসলি 149.86, তার থেকে বাদ দেবো 144.96। তো এখান থেকে এই মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দিলে এটা পাচ্ছি 138.26 সিমেন্স সিএম স্কোয়ার মোল ইনভার্স। ওকে, নেক্সট কোশ্চেন, একটি পরিবাহিতা কোষ, ভালো করে পড়ো প্রশ্নটা, সেখানে সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবকের মান দেওয়া আছে, একক্ষারীয় অ্যাসিড তার মোলার দ্রবণ মানে তার মোলার পরিবাহিতা দেওয়া আছে, এবং যেই দ্রবণের পরিবাহিতা অর্থাৎ ল্যামদা এম ভ্যালুটা দেওয়া আছে, ল্যামদা এম ভ্যালু কত না 5 × 10⁻⁷ সিমেন্স, এই মোলার দ্রবণের পরিবাহিতা দেওয়া আছে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে দ্রবণের পরিবাহিতা দেওয়া আছে, দ্রবণের পরিবাহিতা, মোলার দ্রবণের নয় তো, দ্রবণের পরিবাহিতা, এটা সিম্পলি আমরা এটাকে কন্ডাক্টেন্স সি লিখব। আর দ্রবণটির পিএইচ মানে -log(H3) বা H+, এই ভ্যালুটা দেওয়া আছে 4। উক্ত অ্যাসিডের অসীম লঘু দ্রবণের কারণে ল্যামদা m0 = জিজ্ঞাসা। তো দেখো প্রথমেই আমাদের যেটা কাজ করতে হবে, যেটা এখানে দেখাচ্ছে যে অ্যাসিডটা লঘু দ্রবণের মোলার পরিবাহিতা, তো প্রথমেই দেখো আমাদের যে H+ কনসেন্ট্রেশন, সেই ভ্যালুটা আমাকে পুট করলাম। H+ কনসেন্ট্রেশন কত, দেখো H+ কনসেন্ট্রেশন এখান থেকে বের করতে হবে। H+ কনসেন্ট্রেশন কত না 10⁻⁻4, এই যে 4 আছে, মাইনাসটাকে 4-এর আগে নিয়ে চলে এলাম, তাহলে লগ হয়ে গেল, 10 হয়ে গেল, তাহলে এটা হলো কনসেন্ট্রেশন। এবার দেখো একটা যদি একক্ষারীয় অ্যাসিড আমরা বলি HA, তো সেটা কিভাবে বিয়োজিত হয় না H+ আর A-, তাই H+ এর গাঢ়ত্ব কি হয় না সাম অবস্থায় C × 1 - আলফা, এটা C আলফা, এটা C আলফা, এগুলো আমরা করেছি। তাহলে C আলফা অর্থাৎ H+ আয়নের গাঢ়ত্ব সমান আমরা বলতে পারি কনসেন্ট্রেশন অফ H+ সমান আসলে C আলফা। তো এক্ষেত্রে আমার আলফা সমান কত, আলফা আমি জানি না, তা আলফা বের করবো, তার আলফা ইজিক্যাল টু আমি লিখতে পারি H+ কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই দ্রবণের গাঢ়ত্ব C, দ্রবণের গাঢ়ত্ব আমি C লিখে দিলাম। তো এখানে H+ আয়নের গাঢ়ত্ব কত 10⁻⁻4, আর দ্রবণের গাঢ়ত্ব কত দেওয়া আছে না স্যার 1.5 × 10⁻⁻3। তো এখান থেকে দেখো বিয়োজন মাত্রা আমরা পেয়ে গেলাম, ভাগ করলে 0.0667। তাহলে খেয়াল করো আমরা আলফাটা কিন্তু ক্যালকুলেট করলাম। নেক্সট দেখো দ্রবণে আমাদের প্রথম যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, কারণ আপেক্ষিক পরিবাহিতার সঙ্গে মোলার পরিবাহিতার রিলেশন আছে। তাহলে কাপ্পার সঙ্গে দ্রবণের যে পরিবাহিতা সি ইন্টু আমরা জানি কি কোষ ধ্রুবকের একটা সম্পর্ক আছে। তো এখানে দ্রবণের পরিবাহিতা দেওয়া আছে, দ্রবণের পরিবাহিতা দেখো দেওয়া আছে 5 × 10⁻⁷ সিমেন্স, আর জেড হচ্ছে সেল কনস্ট্যান্ট হচ্ছে 120 cm ইনভার্স, তার মানে জাস্ট গুণ করলে হচ্ছে কত না 600 × 10⁻⁷ সিমেন্স সেমি ইনভার্স। এটা আমি কিন্তু কাপ্পা ভ্যালুটা পেয়ে গেলাম। কাপ্পা কি না দ্রবণের পরিবাহিতা ইন্টু তার সেল কনস্ট্যান্ট, এটা আমরা পড়েছি আগে এই রিলেশনটা। এবার দেখো কাপ্পা যখনই পেয়ে গেলাম, ল্যামদা এম সমান কি না 1000 কাপ্পা ডিভাইডেড বাই কি ছিল না মোলারিটি এম। তো 1000 কাপ্পা মানে 1000 মানে 10 কিউব লিখে দাও, 10 কিউব ইন্টু 600 10⁻⁷ ইউনিট যেমন আছে লিখলাম, ডিভাইডেড বাই কাপ্পার ভ্যালু দিলাম, ডিভাইডেড বাই আমার কত হচ্ছে 1.5, মোলারিটি 1.5 × 10⁻³ দ্রবণের মোলারিটি বা গাঢ়ত্ব, দ্রবণের গাঢ়ত্ব যেটা দেওয়া আছে, একক্ষারীয় অ্যাসিড দ্রবণের গাঢ়ত্ব দেওয়া আছে। তো সেখান থেকে এইটা ক্যালকুলেট করলে পাচ্ছি কি 600 1.5 তাহলে 40 আসছে 40 S cm স্কোয়ার মোল ইনভার্স। তাহলে ল্যামদা পেয়ে গেলাম। এবার দেখো ল্যামদা যখনই পেয়ে গেলাম, আমরা আলফা সমান কি জানি ল্যামদা এম বাই ল্যামদা 0 এম। তাহলে এবার জাস্ট ল্যামদা 0 এম বের করতে গেলে আমাকে কি করতে হবে, ল্যামদা এম ডিভাইডেড বাই আলফা করতে হবে। তো এখানে তো আমরা ল্যামদা এম পেয়ে গেছি, তাহলে ল্যামদা 0 এমটা কি করে পাবো, ল্যামদা 0 এম জাস্ট 40কে কি দিয়ে ভাগ করবো
0.667 দিয়ে, তাই তো? এটা একটু মুছে দিই, তাহলে এই জায়গাটা একটু মুছে দিয়ে এখানটায় করে দিচ্ছি, ঠিক আছে? তো তাহলে এবার আমরা কি করব, পুট করব। তো ল্যামদা 0m সমান ভ্যালুটা কি আসছে, 40 ডিভাইডেড বাই 0.66। আলফার মান তো এটাই এসেছিল, তাই না? আলফার মান তো আমরা প্রথমেই পেয়েছিলাম 0.066 তো এটাকে জাস্ট ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে কত, 600। তাই 600 এস সিএম স্কোয়ার